আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের মিসাইল হামলায় শারখার ইসরায়েল, গর্তে পালিয়েছে নেতানিয়াহু। ভারতের সীমান্তে চীনের অবকাঠামো নির্মাণ ঘিরে উত্তেজনা। গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার সম্প্রতি এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক দিকে মোড় নিয়েছে, যা পুরো অঞ্চল জুড়ে নজিরবিহীন উত্তেজনা এবং অস্থিতিশীলতা তৈরি করেছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনা লক্ষ্য করে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে এক ব্যাপক ভিত্তিক হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এই হামলার তীব্রতা এবং পরিধি এতটাই ব্যাপক ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনঅফিসিয়াল নিউজ পোর্টালে ইসরায়েল পুড়ে ছারখার হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে নিয়ে আরও বেশি জল্পনা কল্পনার জন্ম দেয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয়েছে যে এটি সম্প্রতি সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় তাদের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার ঘটনার একটি কঠোর এবং সুপরিকল্পিত প্রতিশোধ। তারা হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি এর কোনো পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে ইরানের পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ এবং বিধ্বংসী। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার বিষয়ে একটি ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে ইরানের ছোড়া ৯৯%-এরও বেশি মিসাইল এবং ড্রোনকে তারা তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 সিস্টেম এবং তাদের মিত্রদেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জর্ডানের বিমানবাহিনীর সহায়তায় সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তিনি দাবি করেছেন এই হামলায় ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে সামান্য কিছু অবকাঠামোগত ক্ষতি ছাড়া আর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গর্তে পালানোর খবরটিকে ইসরায়েলি কর্তৃপক্ষ একটি নির্লজ্জ মিথ্যাচার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ হিসেবে অভিহিত করেছে। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা তেল আবিবের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে জরুরি বৈঠকে বসেছিলেন এবং সেখান থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, যা এই ধরনের একটি জাতীয় নিরাপত্তা সংকটের সময় একটি স্বাভাবিক এবং প্রোটোকল সম্মত প্রক্রিয়া। এই নজিরবিহীন হামলাটি বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার পর G7 নেতাদের সাথে একটি জরুরি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন এবং ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের নিরাপত্তার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহবর্ম বা আয়রন ক্ল্যাড সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না এবং তিনি ইসরায়েলকে একটি সতর্ক এবং কৌশলগত জবাব দেওয়ার পরামর্শ দিয়েছেন। জাতিসংঘের সাধারণ সচেতক অন্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিশ্ব আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। তিনি সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সরাসরি হামলাটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সুচিন্তিত পদক্ষেপ। এর মাধ্যমে ইরান মূলত তাদের সামরিক সক্ষমতা এবং প্রতিশোধ নেওয়ার দৃঢ়তাকে প্রদর্শন করেছে, কিন্তু একই সাথে তারা হয়তো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতেও চাইছে। এখন পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার ডিসিশনের দিকে। তারা কি একটি ব্যাপক ভিত্তিক পাল্টা হামলা চালিয়ে এই সংঘাতকে একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত করবে, নাকি তারা তাদের মিত্রদের পরামর্শ মেনে একটি সীমিত এবং কৌশলগত জবাবের পথে হাঁটবে, তার উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি এবং স্থিতিশীলতার রূপরেখা। এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। হিমালয় অঞ্চলের লাদাখ এবং অরুণাচল প্রদেশে ভারত ও চীনের মধ্যকার সীমান্ত উত্তেজনা এক নতুন এবং উদ্বেগজনক দিকে মোড় নিয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে যে চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC বরাবর অত্যন্ত দ্রুতগতিতে বিপুল পরিমাণে নতুন সামরিক এবং বেসামরিক অবকাঠামো নির্মাণ করে চলেছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। দি হিন্দু এবং টাইমস অফ ইন্ডিয়ার মতো শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রতিবেদন অনুযায়ী এই নতুন অবকাঠামোর মধ্যে রয়েছে নতুন নতুন সড়ক, সেতু, সামরিক ব্যারাক, হেলিপ্যাড এবং এমনকি পুরো গ্রাম।
বিশেষ করে প্যাংগং সো লেকের উপর চীনের নির্মিত একটি দ্বিতীয় এবং আরও প্রশস্ত সেতু ভারতের জন্য একটি বড় কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সেতুর মাধ্যমে চীন খুব দ্রুততার সাথে তাদের সৈন্য এবং ভারী সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক এবং আর্টিলারি এই সংবেদনশীল এলাকায় মোতায়েন করতে পারবে। এছাড়াও অরুণাচল প্রদেশের কাছে চীন বেশ কয়েকটি তথাকথিত জিয়াওকাং বা সীমান্ত প্রতিরক্ষা গ্রাম নির্মাণ করেছে, যা দেখতে সাধারণ গ্রাম মনে হলেও এগুলো মূলত সামরিক এবং বেসামরিক দ্বৈত ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভারতের পক্ষ থেকে এই নির্মাণ কাজকে তাদের সার্বভৌমত্বের উপর একটি আঘাত এবং সীমান্ত সংক্রান্ত বিদ্যমান চুক্তিগুলোর সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে অভিহিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি একাধিকবার বলেছেন, চীন যেসব এলাকায় নির্মাণ কাজ চালাচ্ছে সেগুলি ঐতিহাসিকভাবে ভারতের অংশ এবং এই ধরনের একতরফা পদক্ষেপের মাধ্যমে চীন সীমান্তের স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর প্রতিক্রিয়ায় ভারতও সীমান্ত বরাবর তার নিজস্ব অবকাঠামো উন্নয়ন এবং সামরিক শক্তি বৃদ্ধি করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO দিনরাত এক করে নতুন নতুন রাস্তা, টানেল এবং সেতু নির্মাণ করছে, যাতে ভারতীয় সেনাবাহিনীও প্রয়োজনে দ্রুত সীমান্তে পৌঁছাতে পারে। তবে এই নির্মাণ এবং পাল্টা নির্মাণের প্রতিযোগিতাটি এই অঞ্চলকে একটি সামরিক ফ্ল্যাশ পয়েন্ট বা সংঘাতের কেন্দ্রে পরিণত করার ঝুঁকি তৈরি করছে। 2020 সালের গালোয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। যদিও এরপর থেকে দুই দেশের সামরিক কমান্ডারদের মধ্যে 20টিরও বেশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং প্যাংগং সোর মতো কিছু এলাকা থেকে উভয় পক্ষই সৈন্য প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু একটি পূর্ণাঙ্গ ডি-এসকালেশন বা উত্তেজনা প্রশমন এবং পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিশ্লেষকরা বলছেন, চীনের এই অবকাঠামো নির্মাণের মূল উদ্দেশ্য হল LAC বরাবর তাদের দাবিগুলোকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা এবং ভারতকে একটি দীর্ঘমেয়াদী চাপের মধ্যে রাখা। এটি শুধুমাত্র একটি সীমান্ত বিরোধী নয়, এটি এশিয়ার দুটি প্রধান শক্তির মধ্যকার বৃহত্তর ভূ-রাজনৈতিক প্রতিযোগিতারও একটি প্রতিফলন। এখন দেখার বিষয়, দুই দেশ কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই জটিল সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে পারবে, নাকি এই নির্মাণ যুদ্ধ একটি নতুন এবং আরও বড় সংঘাতের জন্ম দেবে। এই ধরনের সীমান্ত উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনার বাইরে আর কি পথ খোলা থাকতে পারে বলে আপনারা মনে করেন? ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট শীতের আগমনের সাথে সাথে এক অবর্ণনীয় এবং হৃদয় বিদারক পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় দপ্তর বা OCHA এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে যে তীব্র শীত এবং পর্যাপ্ত আশ্রয়ের অভাবে গত কয়েক সপ্তাহে অন্তত 8 জন ফিলিস্তিনি, যাদের মধ্যে 5টি শিশুও রয়েছে, হাইপোথার্মিয়া এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনাটি গাজার প্রায় 2 মিলিয়ন বাস্তুচ্যুত মানুষের চরম দুর্দশার একটি ভয়াবহ চিত্রকেই তুলে ধরেছে। গত কয়েক মাসের সংঘাতে গাজার প্রায় 70%-এরও বেশি ঘরবাড়ি এবং আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে বা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ এখন খোলা আকাশের নিচে, ভাঙা ভবনের ভেতরে অথবা পাতলা প্লাস্টিকের তৈরি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই তাঁবুগুলো প্রবল ঠান্ডা, বৃষ্টি এবং ঝড়ো হাওয়া থেকে তাদের কোনো প্রকার সুরক্ষাই দিতে পারছে না। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং জাগো নিউজ তাদের আন্তর্জাতিক পাতায় এই মানবিক বিপর্যয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে দক্ষিণ গাজার রাফা শহরে, যেখানে 10 লক্ষেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। সেখানে তিল ধারণের ঠাঁই নেই এবং একটি তাঁবুতে গাদাগাদি করে একাধিক পরিবার বসবাস করছে। জ্বালানির অভাবে আগুন জ্বালিয়ে শরীর গরম করার কোনো উপায় নেই। বিশুদ্ধ পানি এবং পয়স নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া এবং অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের মতো পানিবাহিত এবং ঠান্ডাজনিত রোগের মহামারী দেখা দিয়েছে। হাসপাতালগুলো আহত এবং রোগীতে পরিপূর্ণ এবং প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে তারা কার্যত অচল হয়ে পড়েছে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই পরিস্থিতিকে একটি মানবসৃষ্ট বিপর্যয় হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, পর্যাপ্ত মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে না দেওয়া এবং বেসামরিক অবকাঠামোর ওপর ক্রমাগত হামলা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। তারা একটি অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানিয়েছে, যাতে নিরবচ্ছিন্নভাবে মানবিক সহায়তা পৌঁছানো যায় এবং মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়। শীতের এই তীব্রতা বাড়ার সাথে সাথে বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছে। এই অসহায় মানুষগুলোর জন্য এখন প্রতিটি রাতই এক জীবন-মরণ সংগ্রামের শামিল। এই ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আশু করণীয় কী হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত কি? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।